গরিব পরিবারের মেয়ে রচনা আর ধনী পরিবারের মেয়ে কোমল ও নিতু তিনজনই স্কুল থেকে খুব ভালো বান্ধবী ছিল। কোমল আর নিতু যে স্কুলে পড়াশোনা করত সেটা খুবই বড় স্কুল ছিল, কিন্তু AWS এ রচনার নাম আসাতে সেও এই স্কুলেই ভর্তি হয় আর শুরু হয় তাদের বন্ধুত্ব। আর স্কুলের পড়া সম্পূর্ণ হলে হায়ার এডুকেশনের জন্য কোমল আর নিতু বিদেশে চলে যায়, আর এদিকে গরিব রচনা বাড়িতে বসেই মায়ের সাহায্য করে। মা, আমার কারণে তোমাকে লোকের বাড়ি কাজ করতে হয়, আর তারপর রাত্রিবেলাতে আবার জামা সুতো কাটো। মারে, তোর এই গরিব মা পরিশ্রম না করলে তোর বিয়ে কি করে দেবে? তোর বিয়েটা হয়ে গেলে আমি মরেও শান্তি পাবো। এমন করে বলো না মা, বাবা তো কবেই চলে গেছে, এখন তুমিও চলে গেলে আমার কি হবে? এভাবেই কিছুদিন কাটার পর বেশি কাজ করার জন্য মমতা অসুস্থ হয়ে পড়ে, আর সংসার চালানোর জন্য রচনা তার মায়ের কাজ করতে থাকে। কিছু মাস এভাবেই মমতা বিছানায় শুয়ে থাকার পর একদিন রচনাকে বলে, মারে, আমার অবস্থা তো তুই দেখছিসই, আমার কথা শোন, তুই বিয়ে করে নে। মারে, আমার শেষ ইচ্ছা হলো তোকে বিয়ে দেওয়া। ঠিক আছে মা, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। রচনা দেখতে সুন্দরী হওয়াতে তাড়াতাড়ি তার বিয়ে ঠিক হয়ে যায়। না দিদি, আমাদের পণ চাই না, শুধু আপনি বরযাত্রীদের একটু ভালো করে দেখাশোনা করে নেবেন। ঠিক আছে দাদা। এরপর রচনার বিয়ে ঠিক হয়ে গেলে সে তার বান্ধবীদেরকে ফোন করে বলে, কি বলছিস রচনা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই আজকে আমাকে বলছিস? আমরা কালই আসছি তোর কাছে। এরপর দুজনেই দেশে ফিরে রচনার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা রচনা, বল, তুই বিয়ের শপিং কোথা থেকে করছিস? ভগবান আমাকে গরিব বানিয়েছে রে, আর গরিবরা এমন ব্রাইডাল লেহেঙ্গা পরে না। বিয়ের তোড়জোড় আর বরযাত্রীদের আপ্যায়নেই মায়ের সব টাকা খরচ হয়ে গেছে, তাই জন্য আমি আমার মায়ের বিয়ের শাড়িটাই পরে নেব, বুঝেছিস? এই বলে রচনার চোখে জল চলে আসে। আর কোমল আর নিতু রচনার বাড়ি থেকে ফেরার সময় বলে, রচনা ওর বিয়েতে একদমই খুশি নয় রে। কি করে খুশি থাকবে বলতো? রচনার কাছে ওর বিয়ে লেহেঙ্গা কেনার মতো টাকাটাও নেই। এখন আমরা দুজনই পারবো আমাদের গরিব বান্ধবীর বিয়েটাকে খুশিতে ভরিয়ে দিতে। পরের দিন কোমল আর নিতু একটা বড় শপিং মলে গিয়ে রচনার জন্য ব্রাইড লেহেঙ্গা, তার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি আর স্যান্ডেল কিনে বিয়ের দিন রচনার বাড়িতে আসে। আর সেখানে এসে তারা দেখে যে রচনা তার মায়ের বিয়ের সেই পুরনো রং ওঠা শাড়ি পরেই মন মরা হয়ে বসে আছে। কোথায় ছিলি রে তোরা? আমি কখন থেকে অপেক্ষা করছি। এই নে রচনা, তোর দুই বান্ধবীর তরফ থেকে তোর বিয়ের জন্য লেহেঙ্গা। এটা তো খুব দামি লেহেঙ্গা মনে হচ্ছে। তোরা এত দামি লেহেঙ্গা আমার জন্য কেন আনলি? আমাদের সব থেকে প্রিয় বান্ধবীর বিয়ে হচ্ছে, আমরা এতটুকু করব না বল? হ্যাঁ, আজ তো আমরা নিজের হাতে তোকে সাজাবো, আর দেখবি সবাই কেমন অবাক হয়ে তোর দিকে তাকিয়ে থাকে। এরপর রচনা সেই ব্রাইডাল লেহেঙ্গা পরলে রচনাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর রচনার বান্ধবীদের রচনার প্রতি এত ভালোবাসা দেখে মমতা চোখ জলে ভরে যায়, আর সে তাদেরকে অনেক আশীর্বাদ করে। দুই দিন বাদে সোনিয়ার বিয়ে হলেও সে তার বিয়ে নিয়ে খুবই চিন্তিত ছিল। বৌদি, আমার না খুব টেনশন হচ্ছে। বিয়ের পর আমি সবকিছু কিভাবে ম্যানেজ করব? তুমি কি সুন্দর ম্যানেজ করো সবকিছু। আরে সোনিয়া, এমন কিছু না, তুমিও শ্বশুরবাড়িতে গিয়ে সবকিছু খুব ভালো করে সামলে নেবে। আমার তোমার উপরে বিশ্বাস আছে, আর আমি এই বাড়িতে সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম কারণ তোমরা সবাই খুব ভালো। সবাই আমাকে বোঝো, আমাকে তো তোমরা সবাই মিলে সাপোর্ট করেছো। আর আমি যতটুকু জানি তোমার শ্বশুরবাড়িতেও সবাই ভালো মানুষই হবে। আর আলোকে নেচার তো খুবই ভালো, তুমিও সবার মনে জায়গা করে নিতে পারবে, ঠিক পারবে। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। এই তো সেদিনের কথা, উঠোনে লুকোচুরি খেলতো, একবার এদিকে লুকাতো, একবার ওদিকে লুকাতো। আমার ছোট্ট মেয়েটা কবে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। কালকে আবার শ্বশুর বাড়িও চলে যাবে। মা, তুমি কাঁদলে আমিও কেঁদে ফেলবো। না রে মা, এটা খুশির জল। আমি একটুও কাঁদছি না, দেখ কাঁদছি নাকি, একটুও কাঁদছি না আমি। আমার মিষ্টি ননদ। চলো এখন ঘুমিয়ে পড়ো, সব আত্মীয় স্বজন ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আজকে আমার সঙ্গে ঘুমাও, কালকে তো আবার সকালবেলায় গায়ে হলুদের অনুষ্ঠান আছে।
রে মা, তুই বৌদির কাছে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা, আমি বৌদির কাছেই ঘুমাচ্ছি। আর পরের দিন সোনিয়া ধুমধাম করে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে চলে যায়। আর শ্বশুরবাড়িতে গিয়ে সে সবার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু সোনিয়ার ননদ ও শাশুড়ি তাকে তেমন পছন্দ করত না। আর পরের দিনেই সোনিয়ার ননদ দরজা ধাক্কা দিয়ে বলে, সোনিয়া বৌদি, তাড়াতাড়ি উঠে পড়ো, মা ডাকছে, পুজোর সময় হয়ে গেছে। এখন তো ভোর 5টা বাজে, এত তাড়াতাড়ি? দাঁড়াও, আমি মেঘাকে বলছি। না না আলোক, থাক, এভাবে বারণ করলে খারাপ লাগে, আমি উঠেই পড়ছি। হ্যাঁ। সোনিয়া দরজা খুলে বলে, মেঘা, আমি স্নান করে তৈরি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, পুজোতে দেরি করলে মা খুব রাগ করে। এরপর সোনিয়া তাড়াতাড়ি স্নান করে পুজোর ঘরে গেলেও বৌমা, কালকে থেকে ভোর 4টায় উঠবে, আমি 5টায় ভোরের আরতি শুরু করি। আজকে তোমার প্রথম দিন, তাই মেঘাকে উঠিয়ে বললাম তোমাকে ডাকতে। আমি তো সিঁড়িতে উঠতে পারি না, এখন থেকে তুমিও রোজ আমার সঙ্গে পুজো করবে। মা, আমি ঘুমোতে যাব, বৌদি তো এখন চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ মা, তুই যা, ঘুমোতে যা। আহারে আমার সোনা মাটা, তোকে আবার কলেজেও যেতে হবে। যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, আমি সকাল 8টায় ডেকে দেব তোকে। এরপর সোনিয়া শাশুড়ির সঙ্গে পুজো করে। তারপর জলখাবারে সোনিয়ার শাশুড়ি সিঙ্গারা বানাতে বলে। সোনিয়া খুবই ভালো রান্না করতে পারত, সে তার মা আর বৌদির থেকে অনেক রান্নাই শিখেছিল। বৌমা, সিঙ্গারাতে ঝালটা বেশি হয়েছে, আর কেমন কাঁচাও রয়েছে, ভালো করে ভাজা হয়নি। অল্প আঁচে রাঁধলে মুচমুচে ভাজা হতো। যাক, নতুন এসেছ, ধীরে ধীরে এই বাড়ির সবকিছু শিখে নেবে। মা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাড়ি আসিস। মা, তুমি ভুলে গেছো, আজ আমার বন্ধুর বার্থডে, আমার ফিরতে দেরি হবে। আমি তো ভুলেই গেছি। ঠিক আছে, তুই যা, আমাকে ফোন করে দিস। এরপর মেঘা কলেজে চলে গেলে সোনিয়া বাসন রেখে তার ঘরে আসে। সোনিয়া, আমি জানি যে সিঙ্গারাটা খুব ভালোই হয়েছিল, তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না। মা আর মেঘা ধীরে ধীরে তোমার সাথে ঠিক অ্যাডজাস্ট করে নেবে, ওদের স্বভাবটা তো আমি জানি, তাই বলছি। কোনো ব্যাপার নয় আলোক, আমিও তো ধীরে ধীরে সকলের স্বভাব চিনব, আর আমি পুরো চেষ্টা করব যেন আমি সকলকে চিনতে পারি, আর সকলে যেন আমাকেও চিনতে পারে। কিন্তু সোনিয়া যতই চেষ্টা করুক না কেন, সেই চেষ্টার কোনো ফলই তার ননদ আর শাশুড়ির উপর হচ্ছিল না। আর বিয়ের 1 মাস কেটে গেলেও সোনিয়া যখনই আলোককে ঘুরতে যাওয়ার কথা বলতো, তখনই তার শাশুড়ি কোনো না কোনো বাহানায় তাদের হানিমুনটা আটকিয়ে দিত। কিন্তু তারপরেও সোনিয়া মন খারাপ করত না। তারপরেও সে সকলকে সম্মান করত, খেয়াল রাখত, দেখাশোনা করত। একটা ভালো বউয়ের মধ্যে যা যা গুণ থাকে, সেই সব গুণই সোনিয়ার মধ্যে ছিল। সে নিজেকে একজন ভালো বৌমা প্রমাণ করানোর জন্য সব চেষ্টাই করছিল। কিন্তু একদিন তো সব সীমাই পেরিয়ে গেল। সোনিয়া প্রতিবেশী একজন ছেলের সঙ্গে যখন কথা বলছিল, তখন সে কথায় কথায় একটু হেসে ফেলে। আর সেই সময়ই কলেজ থেকে ফিরছিল তার ননদ। আর সে সোনিয়াকে এভাবে হাসতে দেখে বাড়ি গিয়ে তার মাকে বলে যে, মা, মনে হয় বৌদির কোনো লজ্জা শরমে নেই। ওই পাশের বাড়ি থাকে না রঘু, ওর সঙ্গে দেখি হেসে হেসে কথা বলছে। আর তুমি তো জানো, এই পাড়ার মধ্যে রঘু সব থেকে বদমাইশ ছেলে। কি, বৌমা রঘুর সঙ্গে কথা বলছিল? মজা দেখাচ্ছি ওকে। সোনিয়া তার ননদের এইসব কথা শুনতে পেলে তার সহ্যের সমস্ত বাঁধ ভেঙে যায়। এটা কি শুনছি বৌমা, তুমি অন্য একজন ছেলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি করছো? আমাদের বাড়ির বউরা এমনটা করে না। পাড়ায় আমাদের কত বদনাম হবে জানো? সবে বিয়ে হয়েছে তোমার, আর এর মধ্যে। থাক মা, অনেক হয়েছে। আপনারা দুজন আমাকে অনেক অপমান করেছেন। আরে, পাশের বাড়ি থাকা ওই রঘুর সঙ্গে একটু কথা বললাম কি আপনারা বলছেন আমার স্বভাব খারাপ? আপনারা কি জানেন, রঘু আমার ছোট্টবেলার স্কুলের বন্ধু, আর সেই সঙ্গে ও শ্বেতার, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডও। আর আমরা তো ছোটবেলার একটা কথা নিয়ে হাসছিলাম। থাক, আমি আপনাদেরকে এত উত্তর কেন দিচ্ছি? আমি এখানে থাকবই না, আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি। আলোক এলে ওকে আপনারা বলে দেবেন। এরপর সোনিয়া রাগ করে পার্স নিয়ে তার বাপের বাড়ি চলে আসে। আর এদিকে সোনিয়ার ননদ আর শাশুড়ি এটা ভেবেই ভয় পেয়ে গেছিল যে অলোককে তারা কি জবাব দেবে, যে সোনিয়া কি এমন ভুল করেছিল যার জন্য তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। আর সোনিয়া বাড়িতে এসে তার মা আর বৌদিকে সব কথা জানায়। বৌদি, আমি ও বাড়িতে তোমার মতো কাজ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু মা আর মেঘা আমাকে অনেক অপমান করেছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। তোমাদের কি মনে হয় এরপরেও আমার ওই বাড়িতে থাকা কি উচিত? সোনিয়া, কেঁদো না, আমি আলোকের সঙ্গে কথা বলবো। আমি আর তোমার দাদা দুজনই আলোকের সঙ্গে কথা বলবো, কেমন? বৌমা একদম ঠিকই বলছে,
আরে আমরা মেয়ে দিয়েছি তাই বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমরা আমাদের মেয়েকে অনেক সংস্কার দিয়েছি আর ওরা আমাদের মেয়ের চরিত্র নিয়ে কথা বলছে। সোনিয়া, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আগে কথা হবে, তারপর যা হবে দেখা যাবে। আলোক তার মা আর বোনের উপর ভীষণ রেগে যায়। তুই জানিস মেঘা, এই রঘু সোনিয়া ছোটবেলাকার বন্ধু হয়। আর যাই হোক না কেন, ও আমার স্ত্রী, আর তাই আমি ওকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। আমি সোনিয়াকে গত 3 বছর ধরে চিনি। ওর থেকে ভালো বৌমা তুমি কোনোদিনই পেতে পারতে না মা। তাই তোমাদের দুজনকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে মা। মা, ও তোমার বৌমা, আর মেঘা ও তোর বৌদি, তাই ওকে সম্মান করতে শেখ। মা, তুমি যদি ওকে সম্মান না করো তাহলে কে ওকে সম্মান করবে বলো? তোমার সাথে যদি তোমার শ্বশুর বাড়িতে কেউ এরকম ব্যবহার করে তাহলে কি তুমি একদিনও থাকতে পারবে মা বলো? তাহলে ভাবো যে সোনিয়ার উপর দিয়ে কি যাচ্ছে মা। বেচারি তো তোমাদের কাছ থেকে শুধু ভালোবাসাটাই চাই বলো, আর কি চাইছো বলো? তোমরা এইটুকু দিতে পারছো না? তুই ঠিক বলছিস বাবা, আমরা সব ভুল করেছি। সরি দাদা। মা, আমাদের দুজনেরই বৌদির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা বৌদির কাছে ক্ষমা চেয়ে বৌদিকে বাড়ি ফিরিয়ে আনি, চলো। এরপর সোনিয়া শাশুড়ি আর ননদ সোনিয়াকে নিতে আসে আর ক্ষমা চায়। আর সকলের কথাতে সোনিয়া তাদেরকে ক্ষমা করে দিয়ে হাসি খুশি হয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়। Thanks for watching.